Welcome everyone. We're going to start chapter 10 of supply chain management. The name of this chapter is coordination in the supply chain. Whenever a company or a authority start its all the activities aligned with all the stages, then there is the supply chain coordination. যখন একটা কোম্পানির সাপ্লাই চেইনের সবগুলো স্টেজ একযোগে সমন্বিতভাবে কাজ শুরু করে, সেটাই হচ্ছে সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন। সাপ্লাই চেইন কোঅর্ডিনেশনের সাথে যে বিষয়টা জড়িত সেটাকে আমরা শুরুতেই বলবো বুল হুইপ ইফেক্ট। এই শব্দটার সাথে সাপ্লাই চেইন কোঅর্ডিনেশনের সম্পর্কটা খুব বেশি। বুল হুইপ ইফেক্ট শব্দটা এসছে হুইপ অফ দ্য বুল, অর্থাৎ ষাঁড়কে নিয়ন্ত্রণ করার জন্য যে বেত, রশির মানে বেতের মাথায় রশি, চাবুক, এই চাবুকটাকে আপনি ঠিক যেভাবে দেখেন, চাবুকটা বাতাসে ওড়ালে এর চেহারাটা যেমন হয়, ঠিক বুল হুইপ ইফেক্টটা সেভাবে আমরা অঙ্কন করি বা সেভাবে চিহ্নিত করি। বুল হুইপ ইফেক্টটা আমরা এভাবে বলতে পারি, একটা রশিকে আপনি যদি বাতাসে ছুঁড়ে মারেন তাহলে এই রশির চেহারাটা অনেকটা এরকম হবে না? জি স্যার। মামুন, তো দেখেন কাস্টমারের ওখানে ঢেউটা কম আর গোড়ায় ঢেউটা বেশি। সাপ্লায়ার এক মাথায় ঢেউ কম আর এক মাথায় ঢেউ বেশি। এখানে ঢেউটা হচ্ছে আপ ডাউন। দেখেন আপ ডাউনটা ইন্ড কাস্টমারের আপ ডাউনটা কম হয়। একদিন এক সপ্তাহে 2টা কিনে, পরের সপ্তাহে খুব বেশি হলে 3টা কিনে, অথবা একটা কিনে। এক পিস আপ ডাউন হয় ডিমান্ড এবং তার মানে তাকে নিয়ে যে অনুমানটা করা হয়, সেই অনুমান এবং তার যে পারচেজের মধ্যে পার্থক্যটা খুব ছোট ছোট হয়, অথবা তার পারচেজ অর্ডারটা যে আপ ডাউন করে সেটা খুব অল্প আপ ডাউন করে। এক মাসে 50 কেজি চাল লাগলে পরের মাসে হয়তো 40 কেজি 45 কেজি লাগুক, এর বেশি খুব ভেরি করে না। রিটেইলারের ক্ষেত্রে সেই ভেরিয়েশনটা আরেকটু বেশি হয়। দেখা যায় যে 50 থেকে 60 কেজি আপ ডাউন হয়। এক মাসে তার যদি 50 বস্তা চাল লাগে, পরের মাসে হয়তো তার 40 বস্তা চাল লাগছে। এখানে বস্তা, এক এক বস্তায় যদি 50 কেজি হয়, 10 বস্তায় হচ্ছে 500 কেজি। 500 কেজি আপ ডাউন হয়ে যায়। হোলসেলারের ক্ষেত্রে এই আপ ডাউনটা আরো বেশি হয়, এবং ম্যানুফ্যাকচারার ক্ষেত্রে এটা আরো বেশি হয়। টনকে টন আপ ডাউন হয় প্রতিদিন বা প্রতি সপ্তাহে। এই আপ ডাউনটাকে আমরা বলছি বুল হুইপ ইফেক্ট। অর্থাৎ এক মাথা থেকে আরেক মাথায় যত যাচ্ছে, দেখেন বলা হচ্ছে যে fluctuations in orders increases, they move up the supply chain from retailers to wholesalers to manufacturers to suppliers। অর্থাৎ অর্ডার গুলো যত উপরের দিকে উঠতে থাকে, কাস্টমার থেকে রিটেইলার, রিটেইলার থেকে হোলসেলার, হোলসেলার থেকে ম্যানুফ্যাকচারার থেকে সাপ্লায়ার, যত মুভ আপ হয় উপরের দিকে, উপরের স্টেজে যেতে থাকে, তত এই অর্ডারের ফ্লাকচুয়েশনটা বাড়তে থাকে। এই ফ্লাকচুয়েশনটাকেই আমরা বুল হুইপ ইফেক্ট বলি। তো বলা হচ্ছে the bullwhip effect distorts demand information within the supply chain, with each stage having a different estimate of what demand looks like। আমরা আগের চ্যাপ্টারে বলেছিলাম যে কাস্টমার এর ডিমান্ড আপনি যে প্রাক্কলন করেন, যে কাস্টমারের আগামীকালকে হয়তো মানে কতটুকু কিনবে সে, তো সে 5 পিস না কিনলে হয়তো 4 পিসই কিনলো। তো কাস্টমারের ক্ষেত্রে আপনার 4-5 সামান্য একটু এদিক সেদিক হয়, কিন্তু যখন রিটেইলারকে আপনি যখন জিজ্ঞেস করেন ভাই আপনার কত পিস লাগবে, রিটেইলার তখন যে তথ্যটা দেয়, হয়তো তার লাগবে 70 বা 80 তার হিসেবে, সে তখন হয়তো বলে যে 100 পিস দিয়ে দেন। এই যে 20 পিস ডিস্টর্ট করলো, বিকৃত করলো তথ্যটা, যে ভাই মার্কেট হিসেব করে দেখছি মোটামুটি 100 পিস লাগবে, কিন্তু তার হিসেবে সেটা হয়তো 80 পিস, সে মিল করে বলে 100 পিস।
হোলসেলাররাও এভাবে ঠিক তাদের হিসেবে যদি হয় 980 পিস, সরি 900 পিস বা 920 পিস, সে বলে যে বা 1000 পিস লাগবে। এভাবে যত উপরের দিকে উঠতে থাকে তত ইনফরমেশন ডিস্টর্ট হয় এবং এর ফলে বুলভিপ ইফেক্ট তৈরি হয়। এতটুকু কি বুঝতে পেরেছি মামুন? জি স্যার। আচ্ছা দেখেন, কনজিউমার সেলস এট রিটেইলার, একজন রিটেইলার যখন কনজিউমারের কাছে সেল করে তখন নিচে বলা প্রথম দিন বা প্রথম সপ্তাহে তার কনজিউমারের ডিমান্ড ছিল 200 পিস, পরের সপ্তাহে বা সপ্তাহের পঞ্চম দিনে তার ডিমান্ড এসে দাঁড়িয়েছে হয়তো আর একটু বেশি, 220 পিস। নবম দিনে দেখেন ডিমান্ডটা দাঁড়িয়েছে হলো 160 পিস। 21তম দিনে দেখেন তার ডিমান্ড, 17তম দিনে ডিমান্ড হচ্ছে 180 পিস। আর দেখেন 33তম দিনে তার ডিমান্ড, 33 না 33-এর আগে ডিমান্ডটা কিন্তু 300-র কাছাকাছি চলে গেছে। দুই আশপাশেই তার ডিমান্ড ঘোরাঘুরি করে। কত পিস মাল লাগবে, সে প্রথম সপ্তাহে হয়তো অর্ডার করলো 210 পিস, পরের সপ্তাহে সে অর্ডার করলো দেখেন, আমরা যদি নবম দিনের কথা চিন্তা করি তো তখন তার অর্ডার হচ্ছে 120 পিস। তো এই যে আপ ডাউনটা তার হচ্ছে, এটা কনজিউমার যখন কাস্টমারের রিটেইলারকে ভেরিয়েশনটা হয়, রিটেইলার যখন হোলসেলারকে অর্ডার করে তখন ভেরিয়েশনটা আরো বেশি হয়। আবার হোলসেলার যখন অর্ডার করে ম্যানুফ্যাকচারারকে তখন অর্ডারটা দেখেন ভেরিয়েশনটা কতখানি হয়। প্রথম দিন 400 পিস, তো পরের দিন হচ্ছে 200 পিস, তারপরের দিন 250 পিস, পঞ্চম দিনে হচ্ছে 110 পিস, 15তম দিনে তার অর্ডার হচ্ছে 50 পিস, 17তম সাপ্লায়ারের কাছে র মেটেরিয়ালের অর্ডার করে সেটা দেখেন অবস্থা আরো খারাপ, 100 থেকে নিচে নেমে এসেছে 50-এ, মানে 20-এ, সেখান থেকে গিয়ে দাঁড়িয়েছে 450-তে, সেখান থেকে আবার নেমে দাঁড়িয়েছে 150-তে। এই যে অর্ডারের ভেরিয়েশনটা, এটাকে আমরা বলছি বুলহুইপ ইফেক্ট। যখন আপনি অর্ডার ম্যানেজমেন্টটা সামষ্টিকভাবে না করবেন, সমন্বয় করে না করবেন, তখন এই বুলহুইপ ইফেক্টটা তৈরি হয়ে যায়। আর সমন্বিতভাবে করলে এই বুলহুইপ ইফেক্টটা অনেক কিছু কন্ট্রোল করা যায়। তো আমরা এখন দেখবো যে ইফেক্ট অন পারফরমেন্স অফ ল্যাক অফ কোঅর্ডিনেশন। যখন আপনি কোঅর্ডিনেট না করেন তখন আপনার টোটাল সাপ্লাই চেইনের দেখেন ম্যানুফ্যাকচারিং কস্ট, রিপ্লেনিশমেন্ট, লিড টাইম, ডেভেলপ প্রোডাক্ট, তো আমাকে একটু বলবেন, আন্দাজ করে বলেন তো যে লেবার কস্টের উপরে ফলে অথবা কোঅর্ডিনেশনের ল্যাকের কারণে কি প্রভাব পড়তে পারে লেবার কস্টের উপরে? বলেন, বের বের হয়ে যাবে। যখন অর্ডারটা আপ ডাউন হবে তখন, যখন বেশি হঠাৎ করে এই যখন হবে তখন এই বাকি অর্ডার গুলো টানতে হবে এবং অথবা কারেন্ট লেবারদেরকে আপনার বাড়তি খরচ দিয়ে তাদের দিয়ে কাজ করাতে হবে। আবার আগামীকালকেও হয়তো 900 পিসের অর্ডার থাকবে, সেই হিসেবে সে লেবারকে রেখে দিবে যে ভাই কালকে তোরা থাকবি,
আগামীকালকে আসলো 200 পিসের অর্ডার, তাহলে ওই লেবারদেরকে বসে বসে খাওয়াতে হবে। ভেরিয়েশনের কারণে এই যে লেবার খরচটা বেড়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে প্রভাবিত হবে এই কোঅর্ডিনেশনের ল্যাকের কারণে, বলতে পারেন? স্যার ট্রান্সপোর্টেশন কস্টটা স্যার যদি স্যার কোনদিন যদি স্যার 800 পিসের অর্ডার থাকে কথার কথা, তাহলে স্যার ওই দিন ওনারা স্যার তার পরের দিন সেক্ষেত্রে স্যার তাদের তো ট্রান্সপোর্টেশন খরচটা তো স্যার সেই পরিমাণে গেল যে। আবার যদি দেখা যায় আরো বেশি হয়ে, তখন ট্রান্সপোর্টেশন কস্টের উপরে প্রভাব। তাহলে স্যার তখন সেই ক্ষেত্রে তাদেরকে ইনস্ট্যান্ট স্যার মানে আলাদাভাবে স্যার আবার ট্রান্সপোর্টেশন স্যার বাড়াতে জোগাড় হবে করতে স্যার। হবে। কাস্টমারের অর্ডার টাইমলি দেওয়ার জন্য তাদের কি করতে হবে, যে তাৎক্ষণিক ম্যানেজ করেছিল সেই দামে আর পাবে না, তাৎক্ষণিক করতে তখন বেশি পড়বে খরচ। আর যদি বাইরের কাউকে ইউজ করে, তাহলে অ্যাভেলেবেল পাওয়ার জন্য তখন তাকে বুকিং দিয়ে রাখতে হবে। আমার মনে হয় বাকিগুলো আপনারা বুঝে গেছেন। জি স্যার। ওকে, এরপরে দেখেন আমরা obstacles to coordination, বাধাগুলো কোথায়? বাধাগুলো হচ্ছে incentive obstacles, information processing obstacles, operational বাধাটা হচ্ছে ইনসেনটিভটা, মানে আপনি কখন দিবেন সেই অনুযায়ী কাস্টমাররা অপেক্ষা, ম্যানুফ্যাকচারারের কাস্টমার যে রমজান মাসে তো একটা ছাড় দিবেই, তো ওই সময় আমি বেশি করে অর্ডার নিয়ে নেব। তো ওই যে ইনসেনটিভটা আপনি দিলেন, অথবা কখনো কখনো চিন্তা করে যে 100 পিস দরকার নেই, আমি 100 পিসের অর্ডারই করি, আর বাকি যে তখন আবার আগামী মাসেও আরেকটা ইনসেন্টিভ ধরতে পারবো। এই ইনসেন্টিভের আশায় কাস্টমাররা কি করে, তারা ওই অর্ডারটা নিজেদের সুবিধা মতো দেয়। বাজারে কতটুকু চাহিদা আছে সেই অনুযায়ী তারা অর্ডার দেয় না, অর্ডার দেয় নিজেদের সুবিধা অনুযায়ী। তো ইনসেন্টিভ একটা অবস্টেকলস, ইনসেন্টিভ একটা বাধা। ক্লিয়ার এটা? জি স্যার। এরকম আরো বাধা কি, ইনফরমেশন প্রসেসিং অবস্টেকলস, ইনফরমেশনটা ঠিক মতো প্রসেস করা, নিচ থেকে উপর হয়ে যখন আসে 5 হাত ঘুরে খালি আসবে, বা 100 পিসের জন্য একটা ট্রাক যাবে, তার চেয়ে এক কাজ করি 200 পিস নিয়ে আসি। এই যে ট্রাক অথবা মেশিন, এগুলোর সাথে কারণে অর্ডার এক যদি 120 পিস আনি,
আবার বাড়তি লেবার নিতে হবে, আমি 200 পিস আনবো ম্যাচ ফেলতে পারবো, কিন্তু 20 পিসের লেবার আনতে গেলে আমার খরচ বেশি পড়বে। এই সমস্ত হিসাব নিকাশ সে করে। এরপরে প্রাইসিং অবস্ট্রাকলস, দাম চিন্তা করে যে 70 টাকা করে পড়লে আমার টোটাল 100 পিসে হয় 7000, তো 7000ই আনি। এখানে যদি আমি 80 পিস আনি তাহলে 5600 টাকা খুচরা ঝামেলা। এই খুচরা এড়ানোর জন্য অথবা টাকার হিসাবটা নিজের মতো করে করার জন্য সে যখন নিজের মতো করে অর্ডার দেয়, অরিজিনাল মার্কেটের মতো করে অর্ডার দেয় না, সেটা হচ্ছে প্রাইসিং অবস্ট্রাকলস। আর বিহেভিয়ারাল অবস্ট্রাকলস, এটাও কিছু বিহেভিয়ারাল ইস্যু আছে, আমরা সেটা সামনে দেখব। আপাতত মোটামুটি আমরা কয়েকটা অবস্ট্রাকলস এখানে দেখলাম, যেগুলোর কারণে এই অর্ডার এর ভেরিয়েশন হয়, যেগুলোর কারণে এই ভুল হিসেবটা দেখা দেয়, যেগুলোর কারণে কোঅর্ডিনেশন করতে চাইলেও করা যায় না, কারণ প্রত্যেকে যার যার স্বার্থ দেখে। প্রশ্ন হচ্ছে যে এগুলোর থেকে মুক্তির উপায় কি? আমরা যাব সেখানে, তার আগে এই অবস্ট্রাকল গুলোকে আরেকটু ভেতর থেকে দেখবো। তো এটা হচ্ছে লোকাল অপটিমাইজেশন। ইনসেন্টিভ অবস্ট্রাকলস গুলোর মধ্যে দু ধরনের ইনসেন্টিভ অবস্ট্রাকলস আছে। লোকাল অপটিমাইজেশন সাপ্লাই চেইন, মানে লোকাল অপটিমাইজেশন প্রত্যেকে নিজ এলাকার অবস্থা যে মনে হয় এখানে কালকে তো এই ঝামেলা হতে পারে, আমি একটু কম নেই। ইনসেন্টিভস, এটা হচ্ছে মানে সে একটা ইনসেন্টিভ পাবে, মনে করেন এই যে 5টা কম বললো এই কারণে তাকে ডেলি তার যে খরচ বেড়ে যায় 200 টাকার, তেলের লাভ হয় 20 টাকা করে কম খরচ করতে পারি, আর 2 দিন পর পারি না, তো প্রতিদিন আমি অল্প অল্প করে মাল আনবো। ইনসেন্টিভ, সেলস ফোর্স ইনসেন্টিভটা হয় বিক্রয় কর্মীর ইনসেন্টিভ। বিক্রয় কর্মীদের হিসাব হচ্ছে যে 100 পিস বিক্রি করতে পারলে তাকে একটা ইনসেন্টিভ দেওয়া হয়। সে মার্কেটে 120 পিসের যখন অর্ডার থাকে তখন সে 120 পিস এর অর্ডার দেয় না হোলসেলারকে। হোলসেলারকে বলে যে আমার রিটেলাররা 100 পিস চেয়েছে মাল। কেন বলে? কারণ ওই 20 পিস সে ম্যানেজ করে, কাস্টমারকে বোঝায় যে ভাই একটু মালের শর্টেজ আছে, এক কাজ করেন আপনার কালকে দেবো। তো কালকে আবার সে ওই 20 পিস একত্র করে আবার 100 পিস তৈরি বানায় অথবা 200 পিস বানায়, পার 100 পিসে যেহেতু তার ইনসেন্টিভ আছে। এভাবেই আসলে সেলস ফোর্সরা তাদের নিজেদের মতো করে ইনসেন্টিভটাকে পাওয়ার আশায় তথ্যগুলো নিজেদের মতো করে সাজায়। এটা হচ্ছে ইনসেন্টিভ অবস্ট্রাকলস। ক্লিয়ার এটা? এরপরে দেখেন ইনফরমেশন প্রসেসিং অবস্ট্রাকলস। এখানে আছে ফোরকাস্টিং বেসড অন অর্ডারস এন্ড নট কাস্টমার ডিমান্ড। এই যে ইনফরমেশন প্রসেসিং এর ঝামেলাগুলো দুটো আমরা দেখতে পাচ্ছি। একটা হলো যখন ফোরকাস্টিং করা হয়, যেটা আমরা গত চ্যাপ্টারে পড়েছি, এই ফোরকাস্টিংটা করা হয় গতকাল কাস্টমার কি পরিমাণ অর্ডার করেছে বা গত মাসে কি পরিমাণ অর্ডার করেছে, সুতরাং এ মাসে কত অর্ডার হতে পারে। তো গতবারে কি পরিমাণ অর্ডার করেছে সেটা না দেখে তারা যদি দেখতে পারতো গত মাসে আসলে মার্কেটে ডিমান্ড কেমন ছিল, তাহলে এই ফ্লাকচুয়েশনটা এত হতো না। কারণ গত মাসে অর্ডার যদি 1000 পিসের থাকেও হতে পারে যে আসলে মার্কেটে ডিমান্ড ছিল 1200 পিসের অথবা মার্কেটে ডিমান্ড ছিল 800 পিসের, কিন্তু যারা অর্ডার করেছে তারা নিজেদের সুবিধা মতো করেছে, যে কারণে অরিজিনাল ডিমান্ড ইনফরমেশনটা ম্যানুফ্যাকচারারের কাছে পৌঁছায় না। কথাটা কি ক্লিয়ার? স্যার আর একটু যদি স্যার বলুন।
ফোরকাস্টিং মানে কি? পূর্বানুমান। কত জি স্যার, পিস পূর্বানুমান স্যার। লাগতে পারে। তা আমরা যখন উৎপাদন করব যে এ মাসে কত পিস বিক্রি হতে পারে, তখন আমরা উৎপাদন শুরু করলাম, সেভাবে আমরা র মেটেরিয়ালস এর অর্ডার দিলাম। বাট গত মাসে যে 1800 পিসের অর্ডার অর্ডার এই কারণে অর্ডার তারা বেশি করেছে। তারা 600 পিসের অর্ডার বেশি করেছিল। এখন তারা আহ আমরা কি বোঝাতে পেরেছি? আপনি কাকে দোষ দিবেন? সে বলবে ভাই আমি ডিসকাউন্টটা ধরলে আমার বিক্রি করবো। আপনি তাকে যদি বোঝান যে ভাই আপনি যদি সঠিক কথাটা বলতেন আমার উৎপাদনের সুবিধা হতো, তখন তো সে এ কথা কি জবাব দিবেন? এভাবেই হচ্ছে কোঅর্ডিনেশনের ঝামেলাটা তৈরি হয়। তারপরে আমরা বলেছি ইনফরমেশন প্রসেসিং অবস্টাকেলস। ইনফরমেশন প্রসেসিং অবস্টাকেলস এর দ্বিতীয় যে পয়েন্টটা, ল্যাক অফ ইনফরমেশন শেয়ারিং, মানে একজন আরেকজনকে ইনফরমেশন শেয়ার করে না। তার কাছে খবর আছে মার্কেটে 800 পিস বিক্রি হতে পারে, কিন্তু সে এই সত্যটা প্রকাশ না করে সে তার মতো করে বলে। সেই হিসাব হয়তো কোনো স্বার্থ ছাড়াই বলে যে এই 1000 খানেক মোটামুটি মার্কেটে ডিমান্ড আছে, অথবা সে হয়তো মার্কেটের ইচ্ছে করে কোনো খবরই নেয় না, তো উৎপাদন হবে হুবহু তাই লিখে দেয়, পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কমেও না, খবর নেন। দেখো সাথে আরো 2-4 পিস যোগ করে এই যে ফোরকাস্টিং এ অনেক বেশি আপ ডাউন। ক্লিয়ার? জি স্যার। দেন অপারেশনাল অবস্টাকেলস। অপারেশনাল অবস্টাকেলস হচ্ছে অর্ডারিং ইন লার্জ লটস। বেশি অর্ডার দিলে আমার ট্রাক ভাড়া কম লাগবে, বড় ট্রাকে আনতে পারবো, আর কম অর্ডার দিলে তো ছোট ট্রাকে আনতে হবে। অথবা আপনার আমার লাগবে হচ্ছে 150 পিস, তো আমি 200 পিসের অর্ডার করি, কারণ 200 পিসের ছাড়া তো কম অর্ডার নিবে না। অথবা সে চিন্তা করলো 100 পিসের নেই, আগামী মাসে আবার 200 পিস একসাথে করে মিলিয়ে নেব। এই যে লার্জ লট অর্ডার করার একটা মানে নিয়ম অথবা একটা সুবিধা, এই কারণে আপনার ভেরিয়েশনটা তৈরি হতে পারে। দ্বিতীয়ত লার্জ রিপ্লেনিশমেন্ট লিড টাইম, মানে দোকান খালি হয়ে গেলে যখন পুনরায় মালের অর্ডার করি, তখন সেই মাল আসতে যদি অনেক বেশি দিন সময় লাগে, তখন দোকানদার কি করে একটু বাড়তি অর্ডার করে রাখে, যে এর পরের অর্ডার করতে তো আরো
10 দিন সময় লাগে পরের অর্ডার হাতে আসতে, ওই 10 দিন চালানোর জন্য অ্যাপ্রক্সিমেট সে একটু সেফ কিছু ইনভেন্টরি রেখে দেয়। এই যে অনেক বেশি দিন সময় লাগে অর্ডার হাতে পৌঁছতে, রিপ্লেনিশমেন্ট হতে, এই বেশি দিনের জন্য সেফটি হিসেবে সে যে বাড়তিটুকু রাখে, ওই বাড়তিটুকু হয়তো বিক্রি হয় না, তখন সেটা পরের অর্ডারের গিয়ে প্রভাব পড়ে। পরের বার অর্ডার নিতে আসলে তখন বলে ভাই লাগবে না, আগের যে মাল ছিল ওগুলো এখনো আছে, আরো 15-20 দিনের আগে আমার আর মাল লাগবে না। এই যে রিপ্লেনিশমেন্ট লিড টাইম যদি বেড়ে যায়, অর্থাৎ এক একটা অর্ডার এই মালটা এসে পৌঁছতে যদি অনেক সময় লাগে, সেটাও একটা বোঝা গেল কি? জি স্যার। গেমিং, একটা খেলা চলে, গেমিং হয়। গেমিংটা করে কে? মনে করেন যে ডিস্ট্রিবিউটর আছে, সে একটা বেনিফিট খাওয়ার জন্য দেয়। যে 100 পিস চেয়েছে তারে বলে ভাই 80 পিস রাখেন, আবার আগামী মাসে ঠিক করে নেব, আপাতত 80 পিস দিয়ে চালান। যে 60 পিস চেয়েছে তাকে 50 পিস দিয়ে বলে ভাই আপাতত এটা দিয়ে চালান। এটাকে আমরা বলি রেশনিং এন্ড শর্টেজ গেমিং। সে একটা গেম খেলে। কারণ কি, এভাবে মার্কেটে একটু ঘাটতি রাখলে আর আগামী মাসে আবার সে অনেক বেশি অর্ডার করে যে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, সেই ডিসকাউন্টটা সে ধরতে চায়। এই হলো রেশনিং এন্ড শর্টেজ গেমিং। এই গেমিংটা করলে অরিজিনাল খবরটা মার্কেটে ম্যানুফ্যাকচারারের কাছে পৌঁছায় না। ক্লিয়ার রায়হান? জি স্যার, বুঝতে পারছি। মামুন? ওকে ওকে। দেন হচ্ছে প্রাইসিং অবস্ট্রাকলস। প্রাইসিং অবস্ট্রাকলস হচ্ছে যে লট সাইজ বেসড কোয়ান্টিটি ডিসকাউন্ট। যখন কোয়ান্টিটি ডিসকাউন্টটা দেওয়া হয় যে এক এক লটের জন্য আপনি যত লট কিনবেন তত আপনার ডিসকাউন্ট বাড়বে। 1 লট কিনলে 13%, যদি লট আরেকটা কেনেন তাহলে 14%, যদি আরেকটা কেনেন তাহলে 15%। এক এক লটে হয়তো 100 পিস করে আছে বা 1000 পিস করে আছে। তখন যে অর্ডার করে সে ওই নিজের ডিসকাউন্ট হিসাব করে যে ঠিক আছে আমি 2 লট কিনবো বা 1 লট কিনবো, 3 লট কিনবো। যদিও তার পুরোটা দরকার নেই, তার হয়তো 3.5 লট দরকার অথবা তার হয়তো 1.5 লট দরকার, কিন্তু সে ওই লট এই অনুযায়ী যেহেতু ডিসকাউন্ট পাবে সে অনুযায়ী সে অর্ডার করে। ফলে এক মাসে অর্ডার একরকম হয়, পরের মাসে অর্ডার আর এক রকম হয়। এই যে প্রাইসিং এর আপনি যে সিস্টেমটা করেছেন এর ভোগান্তি আপনাকেই ভুগতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রাইস ফ্লাকচুয়েশন, দামের আপ ডাউন। আপনার দাম যদি আপ ডাউন করে, প্রোডাক্টের দাম 20-21, মানে খুচরা দাম বাড়বে, তো তাহলে এখনই অর্ডার করে রাখি, বা আগামী মাসে তো দাম কমবে, তাহলে আর কিছুদিন কোন রকম কাস্টমারকে বুঝ দেয় যে ভাই একটু আসতেছে, একটু ওয়েট করেন। এই দাম আপ ডাউন হলে বা ফ্লাকচুয়েট করলেও কাস্টমাররা, এই হোলসেলাররা বা রিটেলাররা সেই অনুযায়ী রিয়েল অর্ডারটা করে না, তারা ওই দামটাকে সামনে রেখে নিজেদের লাভ হিসাব করে অর্ডার করে। এই জন্যই অর্ডারে ভেরিয়েশন হয়। ওকে, বুঝতে পেরেছি কি আমরা? স্যার ইনশাআল্লাহ স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা লাস্ট যে পয়েন্টটা আলোচনা করছি অবস্ট্রাকলস, যে কি কারণে আসলে কোঅর্ডিনেশন করা যায় না, কি কারণে কোঅর্ডিনেশনে ঝামেলা হয়, বাধাগুলো কোথায়। শেষ বাধা আমরা এখন বলবো, সেটা হচ্ছে বিহেভিয়ারাল অবস্ট্রাকলস। বিহেভিয়ারাল অবস্ট্রাকলস হচ্ছে একটা হলো লট সাইজ বেসড কোয়ান্টিটি ডিসকাউন্ট। তো বিহেভিয়ারাল অবস্ট্রাকলসটা বলতে বোঝায় প্রবলেমস ইন লার্নিং উইদিন অর্গানাইজেশনস that contribute to information distortion. Learning within organizations, অর্গানাইজেশনের ভেতরের খবর জানার কারণে যে ইনফরমেশনের ডিস্টরশনটা ঘটে। যেমন মানে এখানে বলা হচ্ছে these problems are often related to the way the supply chain is structured and the communications among different stages.
তো একটা অর্গানাইজেশনের ভেতরে তথ্য এক পক্ষ থেকে আরেক পক্ষের মধ্যে যাওয়ার ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আছে, যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটাতে যদি কোনো সমস্যা থাকে, সেই কমিউনিকেশন মেথডে যদি কোনো সমস্যা থাকে, তখন অনেক সময় তথ্য কিছুটা বিকৃত হয়ে যায়, কিছুটা চেঞ্জ হয়ে যায়। তো কি ধরনের পরিবর্তনগুলো হয় বিহেভিয়ার অবস্টেকলস, সেটা আমরা এখন একটু দেখবো। দেখেন, প্রথমত বলা হচ্ছে each stage of the supply chain views it and is unable to see the impact of its actions on other stage. প্রত্যেক স্টেজ অর্থাৎ কাস্টমার, সে যখন বলে, তাকে যখন জিজ্ঞেস করে ভাই আপনার কালকে কয় পিস লাগতে পারে, সে যখন বলে তখন সে ভেবে বলে না, সে তার নিজের সুবিধা মতো বলে। কারণ সে তার টুকুই শুধু দেখে। ওদিকে রিটেইলার, তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন সে যে তথ্যটা দেয়, সে হয়তো ঠিকমতো খোঁজ খবর নিয়েও দেয় না, আবার নিলেও সে নিজের সুবিধাটুকু দেখে। সে এর ফলে এই যে বাড়তি 10 পিস বলার কারণে যে টোটাল হোলসেলারদের যে একটা মানে বাড়তি আরেকটা গাড়ি এখানে অ্যাড করতে হচ্ছে, সেটার খরচ যে তাদেরকে বহন করতে হবে, এর ফলে যে প্রোডাক্টের দামের উপরই প্রভাব পড়বে, এই সমস্ত চিন্তা সে করে না। সে তার মতো করে একটা আন্দাজে বলে দেয়। সেটাই আমরা বলছি যে ইচ স্টেজ সাপ্লাই চেইন ভিউজ ইটস অ্যাকশনস লোকালি, নিজের মতো করে দেখে, তার এরিয়ার সুবিধা অসুবিধাগুলো সে দেখে। দ্বিতীয়ত, ডিফারেন্ট স্টেজেস অফ দ্য সাপ্লাই চেইন রিঅ্যাক্ট টু দ্য কারেন্ট লোকাল সিচুয়েশন রাদার দ্যান ট্রাইং টু আইডেন্টিফাই দ্য রুট কজ। প্রত্যেকে তার নিজের মতো করে রিঅ্যাক্ট করে যে কোনো একটা সমস্যা, কিন্তু এর পেছনে মূল সমস্যাটা কি সেটা সে বোঝে না। যেমন আজকে হয়তো এই এলাকায় কারেন্ট নাই, তো সেই কারণে আপনার বেশি, এখানে ডিমান্ড, মোমবাতির ডিমান্ড বেশি। তো এইটার প্রভাবটা আসলে কোথায়, কত দূরে, এটা হয়তো একজন দোকানদার, খুচরো দোকানদার হিসেব করে না। সে তার মতো করে হিসেব করে বলে যে কালকে কয় পিস লাগতে পারে। এভাবেই মূলত মানে যারা যারা আচরণ করে তারা আসলে অনেক বড় আকারে, বড় চিন্তা করে, বড় মন নিয়ে এই অর্ডার দেওয়ার কাজটা করে না। তারা যার যার নিজের মতো করে করে। এটাকে আমরা বলছি বিহেভিয়ারাল অবস্টেকলস। জি, আমাদের আজকের আলোচনার মূল অংশ এখানে শেষ। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ? জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কি?